আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রোজকার বন্ধনে আজকের পর্বে। আমরা এই রোজকার বন্ধনের সেই পরিচিত বিষয়গুলো নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। বন্ধন শব্দটা যে শুধুমাত্র দুটো মানুষের সম্পর্ক নয়, বন্ধন মানে যে ঐতিহ্যের সাথে আধুনিকতার সংযোগ, এবং বন্ধন মানে যে স্মৃতির সাথে বর্তমানের একটা গাঁট ছাড়া, সেই সাথে বন্ধন মানে যে একটা শক্তি, একটা আত্মবিশ্বাস। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আরো দৃঢ়ভাবে কথা বলবো। আজকে আমরা এমন একজন মুখ পেয়েছি আমাদের সাথে, যিনি শুধুমাত্র একজন নারী নন, শুধু একজন উদ্যোক্তা নন, তিনি কাজ করছেন আরো হাজারো নারীদেরকে নিয়ে। যিনি কাজ করছেন নারীদের উন্নয়নের জন্য, বিশেষ করে নারীদেরকে শুধু স্বাবলম্বী কথাটা আমি বলবো না, নারীদেরকে আত্মবিশ্বাস দৃঢ় রেখে কি করে সামনে এগিয়ে যেতে হয় সেই বিষয়টা নিয়ে তিনি কাজ করছেন। আমরা কথার ফাঁকে ফাঁকে শুনবো তার আরো অনেক অজানা কথা, তার কাজের পরিসর, আরো নানান বিষয়। তো চলুন আজকে আমরা পরিচিত হই আমাদের সেই গুণী মুখের সঙ্গে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের একজন আপু। শুধু উদ্যোক্তা বলে আমি তার পরিচয়টা শেষ করতে চাই না, আমি প্রথমে তার মুখ থেকে তার সুন্দর নাম এবং তার কাজের কিছুটা সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিচ্ছি। তারপরে আমরা তার কাজের সবকিছু জানবো ধীরে ধীরে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আপনার সাথে কথা বলে আরো ভালো লাগছে। প্রথম আপনার সাথে আমার এই প্রোগ্রামটার মাধ্যমে আপনার সাথে আমার এরকম সামনাসামনি দেখা কথা বলা, সেজন্য ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ আপু। আপু, আপনার নামটা যদি আরেকবার আমাদের কাছে সবার সামনে বলতেন। আমার নাম হচ্ছে ফাহিমা সুলতানা পারভিন। আমি কাজ করছি হচ্ছে দেশীয় পণ্য নিয়ে। আমার একটি পেজ আছে রায়ানস ভ্যারাইটিস কালেকশন। আচ্ছা। আহ একজন উদ্যোক্তার পাশাপাশি আপনি আর কি কি বিষয় নিয়ে কাজ করছেন? একজন উদ্যোক্তার পাশাপাশি আসলে আমাদের কাজের শেষ নাই। আমরা যেহেতু নারী, তা আমাদের অনেক ধরনের কাজ আছে। যেমন কাজ বলতে তো ঘরে বাহিরে সব ধরনের সবটাই বোঝায়। তা আমি হচ্ছে একজন প্রথমত আমি আমার পরিচয় দেই। আমি হচ্ছে একজন সন্তানের মা। সে সন্তানটা হচ্ছে স্পেশাল চাইল্ড। আমি তার পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই সে জন্ম নেওয়ার পরে কিন্তু আমার উদ্যোক্তার কথা মাথায় আসছে। আমি বাসায় বসে বসে কাজ করব, বাসায় থেকে, যেহেতু আমি আর বাচ্চা নিজে কোনো কাজ করতে পারে না, 100% সাপোর্ট দিতে হয়, সেহেতু আমি বাসা থেকে কাজ করছি। আম, আমার মূল চাবিকাঠি, আমার উদ্যোগের মূল চাবিকাঠিটা হচ্ছে আমার সন্তান। তার সন্তানের উদ্যোগের পাশাপাশি আবার চেষ্টা করছি মানে বিভিন্ন নারীদেরকে নিয়ে কাজ করা, যাতে এমন কোনো কাজ করা যাতে আমি মারা গেলেও, আমি পৃথিবী থেকে বিদায় নিলেও কেউ আমাকে স্মরণ করবে যে না, ফাহিমা আপু এই ভালো কাজটা করেছে, আমাদের জন্য এই কাজটা করেছে। সেজন্য চাই যাতে কন্টিনিউ আমি ভালো কাজের মধ্যে, যতদিন বেঁচে আছি ভালো কাজের মধ্যে থাকতে চাই। খুব ভালো লাগলো আপু। মানে প্রথমত আপনার পরিচয়টা, মেয়েদের বিশেষ করে মা হওয়াটা অনেক মানে গর্বের একটা বিষয়, সবাই এই সৌভাগ্য অর্জন করতে পারে না। আলহামদুলিল্লাহ, সেখানে আপনি খুব সুন্দর এবং আমি বলবো যে ভাগ্যবান একটা সন্তানের মা আপনি। তো যাকে দুনিয়ার আলো দেখি আপনি মা ডাক শুনতে পেরেছেন, এই পরিচয়টা একটা মেয়ের জীবনে অনেক বড় পাওয়া। তা আপু, আপনি অলরেডি বলে দিলেন যে আপনার সন্তান হবার পরে আপনি উদ্যোক্তা জীবনে এসেছেন। তা উদ্যোক্তা হওয়ার আগে আপনি আসলে কি ছিলেন, কি কাজ করতেন, নাকি শুধুই একজন গৃহিণী? মানে উদ্যোক্তা হওয়ার আগে আসলে সবসময় চাইতাম, আমার বাবার 7টা সন্তান, আমরা সাতজনই আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করেছি। আমার হচ্ছে সবাই, আব্বু সবসময় চাইতো, আব্বু সবসময় মানে ছেলে মেয়ে আলাদা ভাবে কখনো দেখে নাই, সবসময় সন্তান হিসেবে দেখেছে। তো সন্তানদেরকে মানুষ করাটাই ছিল তার হচ্ছে কি, তাদের বাবা মা দুজনের মূল লক্ষ্য ছিল মানুষ করা। তো তারা সবসময় চাইতো যে আমরা সবাই, প্রত্যেকটা ছেলে মেয়ে স্বাবলম্বী হবে, নিজের পরিচয় পরিচিত হবে। এরকম করে আমাদের আর কি বড় করেছে। কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার আগে আমি একটা স্কুল অ্যান্ড কলেজে জব করতাম। কিন্তু পরবর্তীতে আসলে সেটা করা হয় নাই।
আম আমার বাচ্চার জন্য অলরেডি বলেও দিয়েছি আমার স্পেশাল চাইল্ড যেহেতু। আমি স্কুলের মানে টিচিং প্রফেশনটা খুব পছন্দ করতাম এবং সেখানেও আমি অনেক বেশ কয়েক বছরের চাকরি করেছি। তো এখন আপনার উদ্যোক্তা হয়েছি। উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হলাম। আমার নিজের একটা সংগঠন আছে। সে হচ্ছে আমরা করব জয়। এখানে হচ্ছে আমরা স্পেশাল বাচ্চার মারা যারা বিশেষ করে ডিপ্রেশনে থাকে, মূলত এটা স্পেশাল বাচ্চার মাদের একটা সংগঠন। কারণ আমার যেহেতু বাচ্চা স্পেশাল চাইল্ড, আমি অনেক কিছু ফিল করতে পারি। কারণ আমাদের অনেক প্রতিবন্ধকতা, এমনি নারীদের অনেক প্রতিবন্ধকতা থাকে। তার মধ্যে হচ্ছে স্পেশাল চাইল্ড এর মারা কিন্তু বেশি প্রতিবন্ধকতায় থাকে। কারণ তাদের ১ম এই পরিবার থেকে সমস্যা হয় যে এরকম বাচ্চার দেওয়ার মূল কারণই হচ্ছে একজন নারী, একজন মা। সে সমাজের পরিবার এবং সমাজে দোষারোপ করে তাকে। তা আমি আমার আমি এগুলো চিন্তা করেছি যে আমি স্পেশাল বাচ্চার মাদেরকে নিয়ে, তারপর ডিভোর্সি নারী, তারপর হচ্ছে সিঙ্গেল মাদার যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব। তারপর হচ্ছে আদার্স নারী যারা আছে যারা একটু অসহায় তাদেরকে নিয়ে। তা ওদের হচ্ছে কি ওরা যখন এরকম বাচ্চাদেরকে না আমরা অনেক সময় দেখা যায় ডায়াগনোসিস করতে পারি না। তারপরে যে থেরাপি কোথায় দিতে হবে, কি করতে হবে এগুলো করতে ওদের বয়স একসময় আসলে চলে যায়। বয়সটা হুম। মানে সঠিক সময়ে আমরা সঠিক কিছু করতে পারি না। তা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যখন দেখবো এরকম বাচ্চা একটু নরমালি, যে বাচ্চা নরমাল হওয়ার কথা সে যদি তার বয়সের সাথে ইমপ্রুভ না হয়, তাদেরকে চেষ্টা করি যে তাদেরকে একটা সঠিক সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। আবার অনেকে আছে যে আমরা যখন থেরাপি কোনো কিছু খুঁজি, আমরা কিন্তু পাই না। মানে যে জিনিসটা আমাদের প্রয়োজন সে জিনিসটা আমরা কিন্তু এভেইলেবল পাই না। তা আমরা চাই যে আমরা একটা এমন কিছু করতে যাতে থেরাপির বাচ্চাদের যে থেরাপির জিনিসগুলো, প্রোডাক্ট গুলো সেগুলো যেন তারা অল্পতেই পেয়ে যায় এবং তারা যেন মায়েরা বিশেষ করে তারা যেন ডিপ্রেশন থেকে বের হতে পারে যে এই বাচ্চা নিয়ে আমি অনেক কিছু করতে পারি। এই বাচ্চাকে মানে অবহেলা না করে আমরা একে সম্পদ মনে করব। আমরা একটা গর্বিত মা, নিজেকে একটা গর্বিত মা মনে করব। সেই লক্ষ্যে আসলে আমাদের কাজ করা। জি আপু, অনেক সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আমাদের সমাজে অনেক প্রতিবন্ধকতার মাঝে এটা অনেক বড় একটা বিষয়। মানে স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে মায়েরাই সব থেকে বেশি, মানে পরিবারের কাছে সবার আগে দোষী সাব্যস্ত হয় এবং অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করে। আপনি যে সেই জায়গা থেকে নিজে একজন মা হয়ে আরো 10টা মায়ের পাশে একদম বলবো ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তার জন্য আসলে আপনাকে মানে শুভকামনা জানাবো না আপনাকে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝে উঠতে পারছি না। আপনার এই চেষ্টা সফল হোক এই দোয়া করি। আপু, আমরা ধীরে ধীরে প্রতিটা বিষয়ে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু প্রথম আপনি উদ্যোক্তা, আমরা অনেক উদ্যোক্তাদের প্রোডাক্ট সোর্সিং এটা সেটা জানি। আপনার কাছে আমি উদ্যোক্তা নিয়ে এত বিষয় আলোচনা এখন করতে চাচ্ছি না। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, যেটা বললেন যে আমরা করব জয়, এখানে আপনি যারা হচ্ছে স্পেশাল চাইল্ডের মা তাদেরকে নিয়ে কাজ করছেন। তো আপনার কি এখানে, যেমন আমরা যতটুকু জেনেছি যে স্পেশাল চাইল্ডদের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকেই একদম শুরু থেকেই মানে মানতে চায় না যে তাদের বাচ্চা স্পেশাল চাইল্ড। তো এই ধরনের বাচ্চার বাবা মাদের জন্য আপনার সাজেশনটা কি হতে পারে? ধন্যবাদ আপু। আসলে প্রথমত আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে প্রত্যেকটা মানে আমরা যখন মা হব আমাদের সবার একটা আলাদা যত্ন, একটা কেয়ার করা দরকার। যেমন যত্ন কথায় আছে, যেমন যত্ন তেমন রত্ন। তা আমাদের যে পরিবারের যে মেইন দরকার সেটা হচ্ছে আমাদের একটা যত্ন নেওয়া। তাই আমরা মানে যখন কনসেপ্ট করি তখন আমাদের যে প্রপার যত্নটা ডাক্তারের সম্পূর্ণ মানে সবকিছু মেনটেন করতে হবে। মেনটেন করে তারপরে যখন আল্লাহ, কেউ তো কখনো তার বাচ্চা অস্বাভাবিক হোক বা স্পেশাল হোক কেউ চায় না। কোনো মায়ের তো চাওয়ার প্রশ্নে আসে না। তো যখন হয়ে যায় আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে সে মানে তার বয়সের সাথে সে ইমপ্রুভ হচ্ছে কিনা।
যেমন 4 মাসে তার কি হওয়া উচিত, 6 মাসে, 7 মাসে, এরকম তার কোন বয়সে ইমপ্রুভটা সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একটু যদি পেছানো থাকে যে তার 4 মাসে বা 5 মাসে ঘাড় শক্ত হওয়ার কথা, তো হচ্ছে না, ওটা আমাদের মানে অবহেলা করা যাবে না। ওটা আমাদের মাথায় রাখতে হবে। যখন দেখতেছি তার বয়স হচ্ছে হাঁটার বয়স, যখন তার হামাগুড়ি দেওয়ার বয়স, যখন হামাগুড়ি দিচ্ছে না, তখন কিন্তু আমাদের ব্যাপারটা সিরিয়াস থাকতে হবে। সিরিয়াস থেকে তার কিন্তু ভালো ডাক্তার দেখাতে হবে। আর আমাদের দেশের কিছু মানে আমরা আসল ইয়েটাই পাই না। বিশেষ করে ডাক্তারের ব্যাপারটা হচ্ছে আমরা আসল যে মানে যেরকম সাজেশন, আমরা যদি ধরেন কোন ডাক্তারের কাছে যাই, তারা কিন্তু আমাদের সবসময় সব কথা শুনতে চায় না। অল্পতেই তারা হচ্ছে গিয়ে একটা সাজেশন বা ওষুধ দিয়ে দেয়। আমাদের আমি ডাক্তারদের উদ্দেশ্যে বলবো যে আমাদের হচ্ছে গিয়ে সবার কথাগুলো আপনারা শুনবেন। একটা ভালো সাজেশন এবং ভালো জায়গায় পাঠাবেন। কারণ আমি যখন হচ্ছে আমার বাচ্চা যে স্পেশাল, এটা আমার বলার কারণ হচ্ছে আমার বাচ্চা যে স্পেশাল চাইল্ড বা আমার বাচ্চা যে ইমপ্রুভ হচ্ছে না, সেটা কিন্তু ডাক্তার ধরতে পারে নাই। এটা কিন্তু আমার আম্মু যখন ওর 9 মাসে, আমি যখন আমার বাবা মারা গেছে, আমার বাচ্চার 9 মাস বয়সে, তখন আমি যখন সাভারে গিয়েছি আমার মায়ের বাসায়, তখন কিন্তু আমার আম্মা বলছে যে ওর 9 মাস হয়েছে, এখনো ঘাড় শক্ত হয় নাই, তুমি ওকে থেরাপিস্ট দেখাও, সিআরপি তে দেখাও। আহ, আমি অবাক হইছি যে আমাকে কোনো ডাক্তার, আমি কিন্তু ডাক্তারের দেখানোর মধ্যেই ছিলাম, কিন্তু আমাকে কোনো ডাক্তার সাজেশন করে নাই যে ওর তো বয়সের সাথে সাথে ইমপ্রুভ হচ্ছে না, কিন্তু আমিও ধরতে পারি নাই। তা আমার বাসায় এত লোকজন ছিল, কেউ ধরতে পারে না। এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে সে বয়সের সাথে সাথে ইমপ্রুভ হচ্ছে কিনা। এ, আর যারা মানে এরকম বাচ্চার মা যারা, তাদেরকে এটা মেনে নিতে হবে। ডিপ্রেশন এটা হচ্ছে, আমরা মনে করব যে এটা হচ্ছে আমাদের মানে আল্লাহ সবাইকে এই বাচ্চা দেয় না। আমরা হচ্ছে হয়তো স্পেশাল মা সেজন্য আমাদের এরকম বাচ্চা দিয়েছে, আমাদের হয়তো অনেক ধৈর্য বেশি, আমরা তাদেরকে লালন পালন করতে পারবো, সেজন্য আমাদেরকে দিয়েছে। আপনারা কখনো হতাশ হবেন না। আর এই বাচ্চাদের আশেপাশে পরিবার বা পরিজন যারা আছে, তারাও একটু সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে তো আমরা মানে মায়েরা তো একদম দুর্বিষহ অবস্থা হয়ে যায়। কারণ আপনারা যখন দেখেন যে একটা নর্মাল বাচ্চাকে পালতে কত কষ্ট, আর এ বাচ্চারা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড, আমার উপরে ডিপেন্ড, মায়ের উপরে ডিপেন্ড। তো এই বাচ্চাকে কেউ যদি আপনাদের উপরে ডিপেন্ড হয়, আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চা যখন জ্বর হয়, তখন আপনার কেমন হয়? জ্বর বা অসুস্থ হয়, তখন আপনার সেবা যত্ন করতে কি সবসময় ভালো লাগে? তখন তো আপনারা সবাই মানে একটু আপনার উপরে ডিপেন্ড হয়ে যায়। তখন কিন্তু ধৈর্য সবসময় থাকে না যে তার সবসময় সেবা করার জন্য। অথচ আমরা বছরের পর বছর, শুধু ১ দিন ২ দিন না, আমরা বছরের পর বছর তাদের সেবা যত্ন করে যাচ্ছি। তাদের খাওয়ানো, তাদের হচ্ছে ব্রাশ করা, তাদের মানে কন্টিনিউ যে কাজগুলো আছে, স কন্টিনিউ সবকিছু করাই কিন্তু আমরা করি। আমাদেরও কিন্তু একটা খারাপ লাগা, ভালো লাগা থাকতেই পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম মায়েদের পাশে সবসময় থাকার জন্য। ধন্যবাদ। জি আপু, মানে অনেক সুন্দর করে বললেন। প্রথমত, অনেক মায়েরা দেখেছি আমি আমার খুব আশেপাশের মানুষদের মধ্যে যে আহ অন্যরা বলতেছে যে তোমার বাচ্চাকে ডাক্তার দেখাও, তার মধ্যে অটিজম রিলেটেড কিছু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, বাবা মা সেটা মানতে রাজি হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার প্রবলেমটা মনে হয় আরো বেড়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে বাবা মা মেনে নিলেও আশেপাশের লোকজন তাদেরকে একটু নেগেটিভ ভাবে দেখে, একটু অন্যরকম ভাবে চিন্তা করে। তো আপনার কথা এবং বাস্তব যে বিষয়টা, যে স্পেশাল চাইল্ডদের কিন্তু স্পেশাল টেক কেয়ার প্রয়োজন, তাদেরকে দূরে নয় আরো কাছে ঠেলে আপন করে নিলে আমার মনে হয় তারা ভালোবাসা পেলে, মানে তাদের ভিতরে যতটুকু মানে স্বাভাবিক হওয়া প্রয়োজন ততটুকু ওকে স্বাভাবিকতা প্রচুর ফিরে সময় দিতে আসবে। হয়, প্রচুর। মানে নরমাল হুম। বাচ্চাকে যেমন ধরেন, আপনার নরমাল বাচ্চাকে আপনি ধরেন, ওরা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা কিন্তু আপনি যা করতেছেন সেটা কিন্তু অনুকরণ করে। নরমাল যে বাচ্চারা, তারা কিন্তু ওদেরকে ধরে ধরে শেখাতে হচ্ছে না। আর এই বাচ্চাদেরকে আপনি একটা কথা আপনি একবার বলবেন, ২ বার বললে বুঝবে না, তাকে আমাকে ১০০ বার ২০০ বার মানে বলতেই থাকবেন, তারপর তার মাথায় ক্যাচ করে না। তা আমাদের তো সেই ধৈর্যটা, আমরা এই ধৈর্যগুলো আমাদের মাথায় থাকে। এখন যদি আশেপাশের পরিবার, মানে আশেপাশের পরিবারের বেশি দরকার নাই, নিজেদের যে পরিবার, তারা যদি আমাদের কষ্টগুলো, আমাদের সমস্যাটা না বুঝে, তাহলে সমাজ বুঝবে কোথা থেকে? আগে তো পরিবার থেকে বুঝতে হবে, তারপর হচ্ছে সমাজ, তারপর হচ্ছে আপনার কি বলবো, তারপর অন্য জগৎটা। আগে তো আমার পরিবারকেই সাপোর্ট করতে হবে। পরিবার যদি সাপোর্ট করে, তাহলে তো আমি এ বাচ্চাকে নিয়ে আরো সামনে আরো কাজ করতে উৎসাহ পাবো।
জি আপু, অবশ্যই আপনার কথাটা মানে আহ, আমাদের পরিবারকে সবার আগে বুঝতে হবে, বিশেষ করে যাদের পরিবারে এই ধরনের বেবি রয়েছে। আপু, আপনি যেটা বললেন যে আপনার সংগঠন আমরা করব জয়, তো সেখানে কি আপনি মানে এই ধরনের কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা করছেন, নাকি জাস্ট হচ্ছে পরামর্শ দিয়ে অথবা ইনফরমেশন দিয়ে এই মানে তাদেরকে হেল্প করছেন? এখানে কি কোনো মানে একসাথে কয়েকটা কোশ্চেন করছি, যেখানে কি কোনো ডক্টর আছেন আপনার এই সংগঠনের সাথে যারা স্পেশাল চাইল্ড বিশেষজ্ঞ এরকম কিছু? ধন্যবাদ আপু। আসলে কি আমার এই সংগঠনটা অনেক আগে, কিন্তু আমার কার্যক্রমটা বেশি দিন হয়নি। আমাদের সবকিছুই প্ল্যানিং আছে, যে আমরা ডক্টর, তারপরে থেরাপিস্ট, তারপরে হচ্ছে যে জিনিসপত্র, যে থেরাপির যে জিনিসপত্রগুলো আছে, প্রোডাক্ট গুলো আছে, সবগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো এটা হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমরা একটু সময়, আমরা যে কাজগুলা করব চেষ্টা করবো একটু প্রপারলি করার জন্য, যাতে মানে যেসব বাচ্চা আমাদের কাছে আসবে তাদের যাতে একটা মানে সঠিক গাইডলাইন এবং সঠিক কিছু পায়। আচ্ছা, অবশ্যই আমরা চাইবো আপনার সংগঠনটা সবকিছু মিলিয়ে এগিয়ে যাক, যেন আপনাদের মাধ্যমে আরো আশেপাশে যারা স্পেশাল চাইল্ড এবং চাইল্ডের প্যারেন্টস রয়েছেন তারাও মানে সহযোগিতা পান। তো আপনি আমাকে বলেছিলেন যে আপনি হচ্ছে আরো সংগঠনের সাথে আছেন, তো আমরা করব জয় এই সংগঠনের বাইরে আপনি যে আরো কিছু সংগঠনের সাথে আছেন, সেখানে আপনি মানে কি কাজ করছেন আমি সেই প্রশ্নে যাব না, আমি শুধু একটু জানতে চাইবো যে একজন স্পেশাল চাইল্ড এর মা হয়ে আপনি আহ এত কাজ কি করে করছেন, কিভাবে পারছেন সময় দিতে? আসলে আমি মনে করি যে কোনো কাজ করার আগে মনের জোরটা, ইচ্ছে, ধৈর্য এগুলো খুব দরকার। তা আমার হয়তো মনের জোরটা একটু বেশি, যে আমার যে মনে হয় যে না, আমি এটা, অনেকে বলে যে এটা পারবা না, সেটা আমার মনে হয় কি না, আমি ইনশাল্লাহ পারবো। আমি যখন একটু মানে জোর দেই তখনই আর কি, আল্লাহ আলহামদুলিল্লাহ, তখন অটোমেটিকলি আমি পারি। আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আমি যতদিন সুস্থ আছি, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছে, আমি যেন কাজ করে যেতে পারি। কারণ আমি যদি কাজের মধ্যে না থাকি তাহলে তো আমি ডিপ্রেশনে থাকবো। কারণ আমার সবসময় আমার একই কাজ করতে বা আমার বেবিকে সারাক্ষণ টেক কেয়ার করতে আমার সবসময় ভালো লাগবে না। একটু ডিপ্রেশন থেকে বের হওয়া দরকার আছে। তা আমার যে কাজগুলো সেগুলোকে আমি অনেক সময় বিনোদন মনে করি। কিছু, কিছু কাজকে আমি বিনোদন মনে করি। এবং বিনোদন মনে করেও আমি কিছু কাজ করি। সবগুলো যে একদম মানে প্রপারলি আমার সব কাজ সেটা না। কিন্তু কিছু কাজগুলো, যেমন কোথাও কোনো প্রোগ্রামের অর্গানাইজ করে আমরা সেখানে যাচ্ছি। মানে আমরা একসাথে কয়েকজন মিলে কোনো পার্কে বা কোনো রিসোর্টে যাই। সেটা কিন্তু আমাদের বিনোদনের জন্য। তো এই বিনোদনটা আমাদের আসলে সবারই কম বেশি দরকার। আর অন্যান্য যে কাজ, অন্যান্য যে সংগঠন আছে সেগুলোতে, কিছু, কিছু সংগঠনে মেলা আছে, মেলা করে ওরা। তখন আমাকে আরকি নক করে যে, "আপু আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা তো অনেক উদ্যোক্তাকে চিনি না। মেলা কে, কে করতে চায়? আমাদেরকে একটু জানান।" তাই আমিও ইনফরমেশন, যেহেতু আমার একটা ভালো পরিচিতি আছে, তা ওদেরকে বলি এরকম মেলার কথা। আবার কেউ যদি ধরেন আপনার যেকোনো সংগঠন থেকে যদি বলা হয় যে, "আমরা সামনে একটা প্রোগ্রাম করছি, আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য।" তা আমি মানে সুন্দর করে স্বাচ্ছন্দ্যে আমি তাদেরকে চেষ্টা করি সাপোর্ট করার জন্য। এ পর্যন্ত অনেক সংগঠনকে আমি তাদের কোনো পোস্ট, মানে তাদের সাথে এম আমার কোনো পোস্ট নাই তাদের এখানে। কিন্তু আমার থেকে যখন যে সহযোগিতা চেয়েছে, আমি আলহামদুলিল্লাহ সবার জন্য এখন পর্যন্ত করেছি। কারণ আমার করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আসলে সবাই এই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে থাকতে পারে না, আপনার মধ্যে সেই বিষয়টা আছে। এটা আল্লাহ প্রদত্ত আপনার একটা ভালো গুণ। আপু, আরেকটা বিষয় আপনার সাথে একটু কথা বলার জানার ছিল, সেটা হচ্ছে আমরা শুনেছিলাম যারা মিডিয়ায় প্রতারিত হচ্ছে এমন নারীদেরকে নিয়ে, বিশেষ করে উদ্যোক্তা নারী যারা আছেন, যারা মিডিয়ায় বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। তো আমি এই বিষয়টা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বিস্তারিত বলতে গেলে ১ম হচ্ছে আপনি নিজেই বুঝতে পারেন যে আমরা আসলে কি মানে কোনো মিডিয়াতে বা কোনো চ্যানেলে আমরা নিজেদেরকে একটু দেখতে চাই, আমরা নিজেদের গল্প একটু শুনতে চাই। তা আমিও হচ্ছে গিয়ে এরকম চাইতাম যে আমার টক শো, রিয়েলিটি শো এগুলো খুব ভাল লাগতো। তা আমি যখন ইচ্ছা, মানে ছোটবেলায় এরকম অফারও আসছে, যদিও মানে আমরা অন্যান্য অনেক কিছুই করি নাই।
কারণ আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ। কিন্তু ওই যে রিয়েলিটি শো, টক শো এগুলো আবার ভালো লাগে। তা আমি যখন করার আগ্রহ প্রকাশ করেছি, তখন আমি কিছু, কিছু জায়গায় আমার সোজা পথটা না দেখে আমি কিছু বাঁকা পথ পেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত যে আমি সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি। তখন আমি চিন্তা করেছি যে আমি যেখানে যেতে পেরেছি, কারণ আমি যখন ফার্স্ট টাইম মিডিয়াতে যাই তখন হচ্ছে গিয়ে আমার ওখানে পরিচিত মানুষ ছিল। পরিচিত বলতে আমার ফ্যামিলির সবাই হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তো ইউনিভার্সিটির যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে ২-১ জনকে আমি পরিচিত পেয়েছি। আমি যখন যাই তখন তাদের সাথে আমি আলোচনা করি যে আমার যারা পরিচিত আছে আমি তাদেরকে এখানে পাঠাবো। কারণ এরা অনেকেই আমি যে প্রতারিতটা হয়েছি সেটা যেন অন্য কেউ না হয়। কারণ আমি একটা এক্সাম্পল দেই। আমি হচ্ছে একটা আম প্রোগ্রামের জন্য একজনকে বলেছিলাম। বলার পর একটা আপুকে বলেছিলাম, আপু আরেকজনকে বলেছে একটা ভাইয়াকে। তো আমি যখন তার সাথে কথা বলি, সে আমাকে তার একটা প্রোগ্রামের জন্য আমাকে কাজ করিয়েছে। তা কাজ করানোর পর আমি তার কাজটাও করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে তার প্রোগ্রামের জন্য কাজ করার পরে সে আবার আমাকে আরেকটা কাজ করতে বলছে। তখন আমি বলছি যে, "না, আমি আর করব না।" ঠিক আছে? আরেকটা কাজ বলতে কি তাদের একটা অ্যা আচ্ছা ওই প্রসঙ্গে তাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমাকে নারী কয়েকজনকে দিতে হবে। কিন্তু আমি আর বলছি যে, "না, আমার পক্ষে আর সম্ভব না।" কারণ আমার এখানে যাওয়ারও দরকার নাই, আমি যাব না। ঠিক আছে? আমি সরে গেছি। তারপর যাই হোক আমি নিজে, নিজে সেখানে অ্যা গেলাম। নিজের একটা আপুর মাধ্যমে। আ যাওয়ার পরে তখন আমি তাদের সাথে আলোচনা করেছি যে, আমার যে পথটা একটু কঠিন হয়েছে, এই পথটা যেন অন্য কোনো নারীদের যেন কঠিন না হয়। তারা যেন সহজেই এখানে আসতে পারে। তা আমি চাই আপনাদের এখানে এইরকম আসুক। তারপর বলছে আচ্ছা মানে তারাও আমাকে সাপোর্ট করেছে। আমি প্রায় ১,০০০ এর উপর নারীরা যেমন হচ্ছে আমাদের খুব প্রিয় একটা প্রোগ্রাম আপনি হয়তো জানেন, নাম শুনেছেন নেক্সাস লেডিস ক্লাব। তো সেখানে প্রায় আপনার ১,০০০ এর মতো নারীদেরকে আমি চেষ্টা করেছি নাম দিয়ে। আমি ওখানে জব করি না। এখানে আমি একটা নাম দিয়ে পাঠানোর চেষ্টা করেছি ১,০০০ এর উপরেই হবে। তারপরে ধরেন যেমন জিটিভিতে আজকের অনন্যা সেখানে আমি গিয়েছি। আমি যাওয়ার পরে তাদের সাথেও আমি বলেছি যে, "এদেরকে একটু সুযোগ দেন। আমার যারা এরকম আপুরা আছে তারা আসতে চায় তাদেরকে একটু সুযোগ দেন।" তারাও কিন্তু সুযোগ দিয়েছে। এরকম আরো বিভিন্ন চ্যানেলে আমি যখনই সুযোগ পাই তখন তাদেরকে বলি যে, "এদেরকে একটু নেন।" ঠিক আছে? তখন তারা সহজভাবে আমি যেটা কঠিনভাবে গেছি, তখন তারা এটা সহজভাবে পাচ্ছে। তো অবশ্য সহজভাবে যদি কেউ কোনো কিছু পেয়ে যায়, তখন এটার মূল্যায়ন করতে পারে না। তখন সে একটু মূল্যায়ন করে না। পরবর্তীতে অনেকের কাছেই শুনি, এখানে যাওয়া কোনো ব্যাপারই না, এখানে সবাই যেতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমাকে অনেকে না করে যে, "তুমি শুধু যেচে মানুষের এত উপকার করতে যেও না।" তো আমি বলছি যে, "না আসলে কি আমরা তো নারীরা তো এমনিতেই অনেক ফাইট করে আসি। তারপরে আমরা তো অনেক অসহায়। এখন অবশ্য আমরা এতটা অসহায় না। আগে ছিলাম। এখন মনে হয় না। এখন আমরা মনে হয় কি আমরা অনেক কিছু পারি। আমার মাঝে, মাঝে মনে হয় কি আমরা অ্যা নারীরা পুরুষদের থেকেও মনে হয় বেশি পারি। কারণ হচ্ছে আমরা ঘর সামলাই, বাহিরে সামলাই, সবকিছু সামলাই কিন্তু আমরা কাজ করি। আর তারা বাহিরে কাজ করে টায়ার্ড হয়ে যায়। তখন আর ঘরকে সময় দিতে পারে না। তবে পুরুষ ভাইয়েরা আপনারা আবার মাইন্ড করেন না। না আসলেই এই আরকি। ভালো মন্দ সব জায়গাতেই আছে। তারপর আপনার কথাটা অবশ্যই আমিও সাপোর্ট করব। কারণ মেয়েরা বিশেষ করে আপনার মতো নারী যারা আছেন, স্পেশাল চাইল্ড এর মা, তারপরে আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি একেবারেই মানে সুপার উমেন যাকে বলে। মানে ঘর সামলাচ্ছেন, বাচ্চাকে এতটা সুন্দরভাবে টেক কেয়ার করছেন, পাশাপাশি এতগুলো কাজ আপনি করছেন। আমি কিন্তু আপনি উদ্যোক্তা, আপনি কি নিয়ে কাজ করছেন আমি সেই প্রসঙ্গে এখনো যাইনি। কারণ আপনার উদ্যোক্তার বাইরে যে কাজগুলো করছেন, যেগুলো নারীদেরকে খুব বেশি অনুপ্রাণিত করছে, নারীদের পাশে থাকছেন, এসব বিষয় উদ্যোক্তা তো যে কেউ হতেই পারে আজকাল চেষ্টা করলে, কিন্তু উদ্যোক্তা হয়ে এতগুলো পরিসর সাজিয়ে নিয়ে এতগুলোর সাথে একসাথে সম্পৃক্ততা রেখে চলতে পারাটা এটা আসলে অনেক বড় সাহসের কাজ যেটা আপনি করছেন। তো আপু, আপনি যে আহ বলছিলেন যে আপনার যে একটা নিজস্ব উদ্যোগ রয়েছে, ছোট্ট করে একটু যদি বলতেন যে আপনার উদ্যোগে কি কি কালেকশন রয়েছে, সেই কালেকশন গুলো মানে আপনি কি নিজে থেকে সব করছেন নাকি জাস্ট সংগ্রহ করছেন, এই একটু বিষয় যদি জানাতেন।
আচ্ছা। আমার উদ্যোগে আমি ১ম এ শুরু করেছিলাম আপু বিছানার চাদর দিয়ে। বিভিন্ন টাইপের বিছানার চাদর ছিল। ১ম এ বিছানার চাদরের প্রতি একটা দুর্বলতা ছিল, যার জন্য বিছানার চাদর নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করার পরে তারপর দেখলাম আমি ভালো একটা রেসপন্স পেয়েছি। করোনাকালীন সময়ে। এটা উম ২০২০ সালে। তো করোনাকালীন সময়ে আমরা যখন কোথাও মানে শপিং করতে বের হতে পারি নাই, তখন আমার অনলাইনে প্রচুর সেল হয়েছে। তারপর আমার একটা মানে মনের মধ্যে একটা সাহস হয়েছে যে এখানে আমি আরো কিছু আনবো। কারণ অনলাইনে ১ টা ২ টা প্রোডাক্ট দিয়ে আসলে হয় না। পরে আমি হচ্ছে ওটার সাথে ম্যাচিং পর্দার কাজ করি। আমার কিছু হচ্ছে আ কাস্টমাইজ করা, কিছু সংগ্রহ করা, কিছু হচ্ছে আমি নিজেই করি। নিজেই করাই, সরি। নিজে করার সময় আসলে পাই না। কারণ আমার নিজে করতে হলে আমার ওখানে যদি আমি সময় দেই, তাহলে আমার বাচ্চাকে সময় দেওয়াটা পসিবল না। আ যার জন্য আমি নিজেই তদারকিতে মে করে করাই করাচ্ছিলাম। এখন একটু মানে কম আছে। যাই হোক, তারপর আপনার হচ্ছে জামদানি, শতরঞ্জি, টেবিল রানার ম্যাট, তারপরে হচ্ছে আমি ১ম দিকে আবার মশারি নিয়েও কাজ করেছিলাম, যে মশারিও থাকবে আমার ইয়াতে। গ্রামীণ চেকের আমি মশারি সেল করতাম। তা এগুলো মানে অনেক প্রোডাক্টই ছিল। সব ছিল আমার হচ্ছে দেশি। ছিল এইজন্য বলছি যে এখন আমি ওই পেজের এখানে ফোকাসটা কম। এখন আমার সংগঠনের ফোকাসটা বেশি। যার জন্য ওই অনেক কিছু আছে যে পেজের কাজগুলা একটু ধীর গতিতে চলছে। এই তা আরকি। আপনি কি ভবিষ্যতে কি শুধু সংগঠনের দিকেই থাকতে চান, নাকি এই যে উদ্যোক্তা পরিচয়, যে আপনার একটা নিজস্ব পেজ বা নিজস্ব বিজনেস আছে, এটা রাখতে চান? আমি আসলে ১ম এ যেহেতু আমি উদ্যোক্তা না দিয়ে আমার কার্যক্রমটা শুরু করেছি, মানে আমার বাচ্চার এটা দিয়ে। আমি উদ্যোক্তা অবশ্যই আমি একটা শোরুম দিতে চাই। কিন্তু আসলে শোরুমটা দিলে হবে কি, আমাকে আরো আগে আমি দিতে পারতাম। কিন্তু মানে বাচ্চার জন্য আসলে আমি শোরুমটা দেওয়ার সাহস করতে পারছি না। আমার অনলাইনে যেহেতু বিজনেস আছে, আমার বাসার মধ্যে একটা ছোট্ট পরিসরে একটা শোরুমের মতো আছে। সেটা আমি অনলাইনে আমার ওই যে বিশেষ করে আমার হচ্ছে রিপিট কাস্টমার যারা আছে, তারা আমাকে অর্ডার করে, আমি সেটাই আরকি দেই। তো উদ্যোগের পাশাপাশি আমার সংগঠনটাও চলবে। কারণ অ্যাম মানে ওটা আমার একটা সন্তানের মতো। উদ্যোগের আমার যে উদ্যোগ, সেটা হচ্ছে আমার সন্তানের মতো। রায়ানস ভ্যারাইটিস কালেকশন, সেটা হচ্ছে আমার সন্তানের মতো। আর সংগঠন, সেটাও আমার সন্তানের মতো। ২ টাই আমি আমার সূত্র মানে আমি দুটোই হচ্ছে গিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। সংগঠনটা হচ্ছে অবশ্যই। আমার মানে সংগঠন হচ্ছে বাচ্চাদের ডিপ্রেশন থেকে বের করা। ওটা হচ্ছে সম্পূর্ণ, উদ্যোগটা হচ্ছে সম্পূর্ণ আমার হচ্ছে নিজস্ব। আর সংগঠনটা হচ্ছে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে নারীদেরকে, যারা অসহায় নারী, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। ২ টা হচ্ছে আপু ২ রকমের জিনিস। কোনটা আমার জি, থেকে কোনটা অবশ্যই। আপনার কথাটা খুব ভালো লেগেছে। একটা মায়ের মানে ৫ জন ৭ জন সন্তান থাকতেই পারে। একই রকম ভাবে আপনার নিজের সন্তানের পাশাপাশি আপনার উদ্যোক্তা যেটা, সেটাও আপনার একটা সন্তান, এবং পাশাপাশি আপনার সংগঠনের একটা সন্তান। আমি দোয়া করি যেন আপনার দুটো সন্তানকে নিয়েই আপনি সামনে খুব সুন্দরভাবে এগিয়ে যান। আর আসলে স্পেশাল চাইল্ডের মা, সংগঠন, বিজনেস সবকিছু মেনটেন করা অনেক টাফ। খুব বেশি কিছু না হলেও ছোট্ট পরিসরে চলতে থাকলে একটা সময় ওই যে হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে যাবে আপনার, মানে উদ্যোগও সেভাবে এগিয়ে যাবে আমি আশা করি। আপু, না, আপনি আসলে অনেক কার্যকরী। আমার কথা হচ্ছে যে আমার দ্বারা আপনার হাজার নারীদের উপকার না হোক, অন্তত ২-১ জন নারীরও যদি প্রপার আমি উপকার করতে পারি, প্রপার আমি সাপোর্ট দিতে পারি, সেটাও আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ আমি তো ক্ষুদ্র একজন মানুষ। আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারবো আমি তাদেরকে একটু সাপোর্ট করব। কারণ আমি যেগুলোতে আমি সাফার করছি, আমি চাই না যে সেটা অন্য কেউ এরকম সাফার করুক। অবশ্যই আপু, মানে এটা আপনি বলে না, আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যে এই বিষয়টা থাকা উচিত, যেন আমি যে বিষয়টা সাফার করেছি সেই বিষয়টা নিয়ে আমি আর একটু সচেতন হব, যেন আমার মতো করে অন্য কেউ সাফার না করে। এটা প্রতিটা মানুষের সচেতন হওয়া উচিত।
আমরা চাই যেন আমাদের চারপাশের মানুষজন ঠিক এইরকমের ভাবেই সচেতন হয়। আপু, আপনার কাছে আরেকটু জানার ছিল যে এই যে আপনি এমনিতেই যথেষ্ট কাজ করছেন আসলে, মানে আপনার কাছে আমরা অনেকের কাছে একটা প্রশ্ন রাখি যে সামাজিক ভাবে তিনি কি করতে চাচ্ছেন বা কি তার চিন্তা, আপনি সেটা ছাড়িয়ে গেছেন অলরেডি। তো এখন একটা বিষয় একটু জানতে চাওয়া যে আপনার সংগঠন যেটা বললেন যে শুধুমাত্র স্পেশাল চাইল্ড, তাদের প্যারেন্টসদের নিয়ে, সেই জায়গা চাপে যদি আমি একটু বলি যে আমাদের সমাজে তো আরো অনেক অবহেলিত নারী রয়েছেন, ডিভোর্সি রয়েছেন, আহ অনেকে মানে স্পেশাল চাইল্ড না কিন্তু সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন পার করছেন। সবাই যে আসলে আর্থিকভাবে সচ্ছল বা শিক্ষিত বা সেটেল এইরকম কিন্তু না। তো সেই রকম মানুষদের জন্য কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, তাদেরকে নিয়েও চিন্তা আছে। যেমন আমাদের যে সংগঠন, এখানেও দেখবেন আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেখানেও দেখবেন যে অনেকে আছে সিঙ্গেল মাদার, অনেকে আছে ডিভোর্সি। আমরা কি করি, তাদের থেকে হচ্ছে গিয়ে তারাও কিন্তু উদ্যোক্তা, তারা উদ্যোক্তা এবং তারাও দেখা যাচ্ছে রন্ধনশিল্পী। আমরা চেষ্টা করি তাদের থেকে কেনাকাটা করার জন্য। কারণ তাদের জন্য অন্তত একটা মেন্টালি সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট এগুলোর জন্য হয়। আমরা কিন্তু অন্যান্য যারা আছে তাদের থেকে কিন্তু ওদের প্রায়োরিটিটা আমাদের কাছে বেশি থাকে। যে না, আমার আমার দ্বারা যদি তার একটা জিনিস সেল হয়, আমরা কিন্তু আবার কাস্টমারও চেষ্টা করি যে কাস্টমার খুঁজে দিতে। কারণ যেমন ধরেন হচ্ছে গিয়ে গতকালকে আমরা হচ্ছে বাংলা একাডেমিতে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা অ্যাওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেখানে হচ্ছে মেলা ছিল। তো ওখানে আমার সংগঠনের একটা আপুর সাথে দেখা হয়েছে, আমাদের সংগঠনের মাধ্যমে সে ওখানে গিয়েছিল। তো ওনার যখন প্রোডাক্টটা সে বহন করে নিয়ে গেছে, তা আমি যখন মেলার ওই স্টলে যেয়ে আমি কাস্টমার আমি নিজেই ঠিক করছি যে এর প্রোডাক্ট গুলো অনেক ভালো, এখানে সে নিজের হাতে করছে। তো ওর এখানে দেখা যাচ্ছে যে আমি থাকা অবস্থাতে সেল হয়েছে। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে যে সেল হয়েছে, যে আমার কাছে ভালো লাগলো যে সে এখানে এসে অল্প মানে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত একটা মেলা। তা এখানে এসে যে তার সেল হয়েছে, আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আর আমরা শুধু হচ্ছে ডিভোর্সি নারী, তারপর হচ্ছে সিঙ্গেল মাদার এদেরকে নিয়েও না, আমরা যেমন হচ্ছে কিছুদিন আগে শীতের মধ্যে আমরা শীতার্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছি আমাদের সংগঠন থেকে। তা হচ্ছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে। ঠিক আছে? আমরা শীতার্থদের মধ্যে দিচ্ছি। আবার এই যে সামনে রোজা আসছে, আমরা অনেকে দেখা যাচ্ছে যে আমরা রোজার মাসে কি করি, একবেলা সবাইকে রোজা ইফতারি করে দেই। তা আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করছি যে তাদের পরিবারটাকে নিয়ে যাতে পুরো মাসটা খেতে পারে, কয়েকজন ফ্যামিলিকে আমরা এরকম ইফতারি দেওয়ার জন্য আমরা আজকে মিটিং করলাম, যে তাদের যেন পুরো ফ্যামিলিটা এই পুরো রোজার মাসে অন্তত তারা সুন্দরভাবে, একজন হোক, ২জন হোক, ৫জন হোক, সেটা যেন পুরো মাসটা তারা খেতে পারে, রোজাটা সুন্দরভাবে রাখতে পারে। এটা হচ্ছে আসলে আমাদের, আপু, আমরা সবসময় সামাজিক সামাজিক কার্যক্রমগুলো আমরা আহ, করতে চাচ্ছি। কারণ আমি আপনাকে ফার্স্টেই বলেছিলাম যে আমরা এমন কিছু কাজ করতে চাই যেটাতে যেন আমি মারা মানে কবরে গেলেও আমার কথা যেন অন্তত মানুষ একটু স্মরণ করে যে না, ফাইমা আপু এই কাজটা ভালো করেছে, ফাইমা আপু এর জন্য এই কাজটা করেছে, বা যার জন্য করেছে সে যেন অন্তত মনে করতে পারে। এবং প্রথমে তো আমি অবশ্যই করি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুক এরকম ভালো ভালো কাজ করার জন্য। আমরা তো অনেক কিছু মানে অনেক টাকা পয়সা তো অনেক জায়গায় খরচ করি। তো এরকম যারা অসহায় মানুষ আছে, সবাই যদি সবার দিক থেকে আমরা পাশে দাঁড়াই, তাহলে কিন্তু আহ কোনো সমস্যা থাকার কথা না, বা কেউ না খেয়ে থাকবে না। এই আর কি, আমাদের সংগঠন থেকেও আমরা এগুলো করে থাকি। আসলে আপু, মানে সামাজিক ভাবে যে একজন সামাজিক জীব হিসেবে মানুষের যে ন্যূনতম কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, আপনি তা মানে আমার মনে হয় যে সম্পূর্ণই ফুলফিল করার চেষ্টা করেন আপনার জায়গা থেকে, আপনার সাধ্য মতো। এই জন্য আসলে মানে ওই একটাই কথা, আল্লাহকে খুশি করার জন্য আপনি করছেন। আল্লাহ দেখছেন আপনি কি করছেন। ইনশাল্লাহ আপনার হাত ধরে আরো 10টা মানুষ ভালো থাকবে, আমরা সেই আহ মানে দোয়া করি যেন 10জন থেকে আরো আস্তে আস্তে আরো অনেক হাত বাড়ে, যারা আপনার মাধ্যমে একটু ভালো থাকতে পারে। তো আপু আসলে অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, আপনার মনে হয় আপনার সাথে আরো অনেকক্ষণ কথা বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আবার কষ্টও লাগছে কারণ আপনি অনেক ব্যস্ত মানুষ, আবার আপনি
চাইল্ডটার নিশ্চয়ই ঘুমের সময়, যে কারণে হয়তো সেও মানে আপনার অপেক্ষায় আছে। আপনাকে আরো কিছুক্ষণ আটকে রাখলে হয়তো আমার ভিতরে একটা অপরাধ বোধ হচ্ছে যে আপনার বাচ্চাটার কিছুটা সময় হয়তো আমি নিয়ে নিচ্ছি। আমি আপনার সাথে আবারও কথা বলবো, আরো অনেক কথা আছে আমার আপনার সাথে, অনেক কিছু জানার আছে ইনশাল্লাহ। আপনি আমাদেরকে আরো একদিন ছোট্ট করে হলেও কিছুটা সময় দিবেন। আর ইনশাল্লাহ। আজকে যদি আমাদের এই যে আজকের এই প্রোগ্রামটা, আমাদের রোজকার খবরের এই প্রোগ্রামটার নাম রোজকার বন্ধন। এই বন্ধন পরিবারের কিছু দর্শক রয়েছে যারা আপনার এই কথা শুনবেন। সেখানে কেউ স্পেশাল চাইল্ডের বাবা মাও থাকতে পারেন, আমার জানা নেই। আবার নাও থাকতে পারেন। তো আপনি যদি রোজকার বন্ধনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে পারেন আপু। আচ্ছা, রোজকার বন্ধন, রোজকার খবর যেটাই হোক না কেন, তাকে প্রথম অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। যে আমাদের মতো নারী যারা আছি, সেটা কর্পোরেট হোক, উদ্যোক্তা হোক, যেটাই হোক না কেন, তাদেরকে আপনারা যে ইনভাইট করে তাদের গল্প শুনছেন, তাদের সাথে কথা বলছেন, একটু সময় দিচ্ছেন, আমি কোনো বিরক্ত হচ্ছি না। তবে আমি ধন্যবাদ আমার বাচ্চাকে, সে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু সে আমাকে ডিস্টার্ব করছে না। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তা আমি ডিস্টার্বও ফিল করছি না। আর হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের এখানে আবার আসবো, সমস্যা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের মানে স্পেশাল বাচ্চার মা যারা আছেন তাদেরকে আপনারা কখনো হতাশ হবেন না। আপনারা সবসময় এদেরকে একটা সম্পদ মনে করবেন এবং তাদের ইচ্ছেটা, তারা কিন্তু অনেকে কথা বলতে পারে না, তার ইচ্ছে প্রকাশ করতে পারে না, তার চাহিদাগুলো বোঝাতে পারে না। কিন্তু একজন একজন বাবা তাদের কিন্তু ফেস দেখলেই বোঝার কথা। তা আপনাদের কাছ থেকে তাদের যেন চিপস একটা, চকলেট একটা চাইতে না হয়। আপনারা চেষ্টা করবেন তাদের যতটুকু চাওয়া আছে তাদেরকে পূরণ করে দেওয়া। আবার অনেকে আছে যে তারা মাথার মধ্যে চিন্তা রাখে যে এরকম বাচ্চার পেছনে টাকা খরচ করে লাভ কি? এর জন্য এটা করে লাভ কি? এটার জন্য ওটা করে লাভ কি? শুধু, শুধু টাকা নষ্ট। এদের জন্য আপনারা বেশি টাকা খরচ করবেন। দেখবেন যে এদের জন্য আপনি বেশি টাকা খরচ করবেন, আল্লাহর তরফ থেকে আপনার ওই টাকার মধ্যে বরকত হবে। আপনাদেরকে ঠকাবেন, আল্লাহ আপনাদেরকে ঠকাবে। কারণ এরা বলতে পারে না। এদের আপনি ট্রিটমেন্ট অনেকে আছে যে ট্রিটমেন্ট করতে চায় না, যে মানে এদেরকে আসলে বেশিরভাগ বাবা-মারাই এবং হচ্ছে গিয়ে আশেপাশে যারা আছে তারা এমনভাবে বলে যে তারা ট্রিটমেন্ট করতে চায়, একদমই চায় না। আর যদি একজন সুস্থ এবং এরকম অসুস্থ বাচ্চা থাকে, সে সুস্থ বাচ্চার পেছনে টাকা খরচ করে। কিন্তু এই অসুস্থ বাচ্চার পেছনে করতে চায় না। কেন করতে চায় না? কারণ তাকে তো পেলে লাভ নাই। সে ভবিষ্যতে তাকে দেখতে পারবে না। তো আপনাদের মাথায় রাখতে হবে যে কিন্তু আপনি এমনও হতে পারে সে আপনার জান্নাতের একটা চাবিও হতে পারে। আমাদের হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তো এরকম বাচ্চা হচ্ছে নিঃস্ব বাচ্চা। এরাও কিন্তু আপনাদেরকে অনেক খারাপ থেকে এদের অনেক হয়তো তারা আল্লাহর কাছে যদি বলে যে না আমার বাবা-মা হচ্ছে আমার বাবা-মা আমাদের জন্য অনেক করছে। আল্লাহর কাছে যদি তারা ফরিয়াদ করে, অবশ্যই আমাদের অনেক কিছু থেকে আমরা রেহাইও পেয়ে যেতে পারি। এটা মহান আল্লাহই ভালো জানে। আমার মনে হয়, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? আপনারা কেউ অবহেলা করবেন না। তাদেরকে যতটুকু পারবেন টেক কেয়ার করবেন। আর যারা প্রতিবেশী আছেন বা সমাজে আছেন তারা কেউ ওদেরকে বাঁকা দৃষ্টিতে দেখবেন না। তারা চেষ্টা করবেন তাদেরকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখতে এবং সহযোগিতার দৃষ্টিতে দেখতে। তারা যদি কোনো কিছু করতে না পারে বা রাস্তা পারাপার হতে না পারে বা কোনো শীত উঠানামা করতে না পারে, আপনি একটু মাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনার একটু বাবাদেরকে সহযোগিতা করবেন। এখন মানে আগে যেরকম আপনি ওদেরকে বের করলে একটু সবাই বাঁকা চোখে দেখতো, এখন কিছু, কিছু মানুষ আছে তারা বাঁকা চোখে দেখে না। তারা কিন্তু আন্তরিকতার চোখে দেখে। তারা কিন্তু বুঝতে পারছে সমাজ ব্যবস্থা ইমপ্রুভ হচ্ছে। তাদের মানে আমি চাই যে আরো ইমপ্রুভ হোক। আর এটা যদি মানে এটা আমি আরো এসব বাচ্চাদের জন্য আরেকটা ব্যাপার আপনার প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই। সেটা হচ্ছে আপনারা যারা বিত্তবান যদি এখানে কেউ থেকে থাকেন, আমার প্রোগ্রামটা দেখে থাকেন, আপনারা সবাই মিলে কি আপনারা যে পারেন না কেন এদের জন্য একটা বাসস্থান, কর্মসংস্থান এদের একটু ব্যবস্থা করা। কারণ আমরা যারা এদের মা-বাবা আছি, আমরা যদি মারা যাই, এদেরকে আসলে দেখার মতো কেউই নাই। এমন একটা পরিবেশ বা এমন একটা জায়গা তাদের কাছে মানে তাদের কাছে রেখে যেতে চাই যে যারা অন্তত ওদেরকে দেখে রাখতে পারবে।
একটা যেন ওদের বাসস্থান, ওদেরকে দেখে রাখতে পারে, এরকম কোনো কিছু যদি প্রতিষ্ঠিত হতো। তারপরে বিদেশি যেরকম ওদেরকে যত্ন, একটা সম্পদ মনে করে যত্ন নেয়, এটাও যদি আমাদের বাংলাদেশে হতো, এটা আসলে খুব ভালো হতো। যাদের স্কুল আছে, স্পেশালি স্কুল আছে, তারা একটু এদের ব্যাপারে একটু ছাড় দিয়েন। তাদের মানে অনেক স্কুল আছে যেটা হচ্ছে ব্যবসায় কেন্দ্রিক। কিন্তু আপনারা এদেরকে নিয়ে এমনিই আমরা পড়াশোনা মানে থেরাপি দিতে পারি না। এদেরকে নিয়ে এমনিতেই আমরা হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে নিতে পারি না। আপনারা যদি এত এক্সপেন্সিভ করেন এদের পড়াশোনার জন্য, এদের যদি থেরাপির জন্য এত টাকা পয়সা, এত স্কুলে যদি এত বেতন নেন, তাহলে তো আরো আমরা পারবো না। আপনারা চেষ্টা করবেন আর একটা সামঞ্জস্যটা রাখার জন্য, যেটাতে আমরা অল্পতে যেন যারা স্পেশাল বাচ্চার মায়েরা আছে তারা যেন এদেরকে সুন্দর ট্রিটমেন্ট করাতে পারে, থেরাপি দিতে পারে এবং স্কুলিং করতে পারে। ধন্যবাদ আপু। আমি অনেক বড় একটা কথা, অনেক বড় লং টাইম কথা বলে ফেলছি আপু। আপনি অনেক সময় আমি হচ্ছে নিয়ে নিলাম। না আপু, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আমার সময়ের কোনো সমস্যা নেই, বরং আমি আপনার বাচ্চাটার জন্য চিন্তিত যে আপনি এতটা সময় ওকে সামনে রেখে কথা বলছেন। আপনি বলছেন যে চুপচাপ বসে আছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেক স্পেশাল বাচ্চারা কিন্তু এই চুপচাপ বসেও থাকে না, তারা হচ্ছে মানে মাকে ধরতে চায় বা ফোনটাকে নিতে চায়। সেই জায়গাতে আপনার বাচ্চাটা অনেক ভালো। দোয়া রইল আপনার বাচ্চাটার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে আলহামদুলিল্লাহ সে আমাদের আমাকে আবারও কথা। সাপোর্ট দেয়। আলহামদুলিল্লাহ সে আমাকে একটু একটু এখন বুঝতে পারে, সাপোর্ট দেয়। আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে আসলে অনেক বড় আলহামদুলিল্লাহ, পাওনা। আলহামদুলিল্লাহ, আমরাও এই বিষয়টা দোয়া করি যেন সে আপনাকে মানে আপনার একটা হাত হয়ে উঠুক, আপনাকে সে বুঝুক, আপনার একদম মানে কি বলবো, সন্তানই তো মায়েদের সবকিছু। আপনার সাথে মিশে থাকুক সে, সেই দোয়া করি। আজকে আমাকে শেষ করতে না চাইলেও শেষ করতে হচ্ছে। আবার আপনার সাথে আমরা কথা বলবো। আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চাকে নিয়ে ভালো থাকবেন। একই রকম ভাবে আপনি এগিয়ে যাবেন আপনার বাচ্চার সহ আরো যত স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনার সকল আশা পূরণ হোক, আমরা সেই দোয়া করি। আপনি ভালো থাকুন বাচ্চাদেরকে নিয়ে। সুপ্রিয় আল্লাহ হাফেজ। দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন। অবশ্যই আপু, আপনার জন্য দোয়া রইলো। আমরা এবার শেষ করছি। সুপ্রিয় দর্শক, রোজকার খবরের আজকের আয়োজন এই রোজকার বন্ধনে আমরা ফাহিমা আপুর কাছ থেকে অনেক কথা শুনলাম। আমরা প্রতিটা পর্বেই বলি যে আমাদের আহ সামাজিকতা, আমাদের মানবিকতার যে বিষয়গুলোকে আমাদের খেয়াল করা উচিত, যে বিষয়গুলোতে আমাদের অ্যাক্টিভ থাকা উচিত। আসলে আজকে ফাহিমা আপুর সাথে কথা বলে আমার মনে হয় আমার থেকে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। আপু একজন নারী, একজন স্পেশাল বাচ্চার মা, এবং পাশাপাশি উনি একজন উদ্যোক্তা হয়েও একটা সংগঠন চালাচ্ছেন, আরো কিছু সংগঠনের সাথে কাজ করছেন। উনি নারীদেরকে নিয়ে কাজ করছেন। এই যে কাজ করাটা একজন স্পেশাল চাইল্ডের মা হয়ে, এটা কিন্তু খুব সহজ বিষয় না। প্রথমত আত্মবিশ্বাসের একটা জায়গা, দ্বিতীয়ত একটা ভালো লাগা, এবং নিজে যে বিষয়গুলোতে সাফার করেছে সেগুলো যেন অন্যরা না করে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আরো এগিয়ে যাওয়া। এই বিষয়টা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আপু যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি দোয়া করি আপুর স্বপ্ন পূরণ হোক। আপনার আপু যে বক্তব্যটা রাখলেন, যারা সমাজে বিত্তবান আছেন তারা অবশ্যই স্পেশাল চাইল্ডদের জন্য যদি আপনাদের পক্ষ থেকে কিছু করা সম্ভব হয়ে থাকে, অবশ্যই করবেন। কারণ সত্যি কথা, স্পেশাল চাইল্ডের মা বাবা যদি দুনিয়াতে না থাকে, তারা সত্যি খুবই অসহায় হয়ে থাকবে। তো এই বিষয়টা চিন্তা করে আপনারা যে যতটুকু পারেন করবেন। আপনাদের প্রতি আমারও সেই একই অনুরোধ থাকবে। এবং আমাদের সমাজে যত স্পেশাল চাইল্ডের প্যারেন্টস রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের রোজকার খবরের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধনের পক্ষ থেকে রইল অজস্র শ্রদ্ধা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আরো অন্য কোনো অতিথির মুখে শুনবো তার কথা, তার গল্প, বা আমাদের এই পরিবেশে তার বেড়ে ওঠার গল্প। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।